স্বাগত জানাচ্ছি এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদে। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা বলছেন ফখরুল। বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 রোগীর সন্ধান। নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি ডাক্তার মুরাদ। এবং সর্বশেষ থাকছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ বিস্মিত বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা বলছেন ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা, তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী ছিলেন। তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা, তিনি শিশু মুক্তিযোদ্ধা, তিনিও তখন মায়ের সঙ্গে কারাগারে ছিলেন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বিশ্বাস করে বিএনপির রাজনীতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়া যে পতাকা তুলে ধরেছেন তা জনগণের রাজনীতি। মানুষ বিএনপিকে ভালোবাসার কারণ বিএনপি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কথা বলেন, বিএনপি দেশের গণতন্ত্রের কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত হচ্ছে। প্রতিদিন ও প্রতি মুহূর্তে শত শত জিয়াউর রহমান তৈরি হচ্ছে। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। সূত্র দৈনিক অধিকার। বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 রোগীর সন্ধান। বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত 2 রোগীর সন্ধান মিলেছে। এরা দুজনই বাংলাদেশের নারী ক্রিকেটার। সম্প্রতি আফ্রিকার জিম্বাবুয়ে সফর করে তারা দেশে ফিরে আইসোলেশনে রয়েছেন। শনিবার ঢাকার শিশু হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম অমিক্রনের রোগী ধরা পড়ার কথা জানান। একই দিনে আরেক অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের প্রশ্নে বলেন, ওই 2 খেলোয়াড়ের কারো কোনো ধরনের শারীরিক জটিলতা নেই, তারা ভালো আছেন। করোনা ভাইরাস মানবদেহে সংক্রমণের পর অসংখ্যবার রূপ বদল করলেও 1 বছরের বেশি সময় পর ডেল্টা ভ্যারিয়েন্টটি মহামারীর মাত্রা ভয়াবহ করে তোলে। এরপর টিকা যখন মহামারী নিয়ন্ত্রণের আশা দেখাচ্ছে, তখন দক্ষিণ আফ্রিকায় ধরা পড়ে ভাইরাসটির নতুন রূপ অমিক্রন। এরপর আফ্রিকা মহাদেশ থেকে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকার নানা বিধিনিষেধ আরোপ করে। এর মধ্যেই জিম্বাবুয়েতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে যাওয়া বাংলাদেশ দল ঢাকায় পৌঁছানোর পর সব খেলোয়াড়দের পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। সেখানে নমুনা পরীক্ষার পর 2 জনের করোনা ভাইরাস পজিটিভ আসে। তার 6 দিন পর শনিবার স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেন যে ওই 2 খেলোয়াড় অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আমাদের 2 জন যে নারী ক্রিকেটার যাদের শরীরে অমিক্রন ভাইরাস পাওয়া গেছে তাদের আমরা কোয়ারেন্টাইনে রেখেছি এবং তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার সে ব্যবস্থা করা হয়েছে। মাঝে মাঝেই তাদের পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। 2 সপ্তাহ আমরা দেখব। সম্পূর্ণ সেরে উঠলে তখন তাদের আমরা ছাড়তে পারবো। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 2 নারী ক্রিকেটারের সঙ্গে যারা যারা ছিল তাদের সবার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এদিকে বিসিবি সভাপতি নাজমুল সাংবাদিকদের বলেন, তিনি নিয়মিত অমিক্রন আক্রান্ত 2 ক্রিকেটারের খোঁজ রাখছেন। দক্ষিণ আফ্রিকা, যেখানে অমিক্রনের প্রথম রোগী ধরা পড়েছিল, সেখানকার এক চিকিৎসক জানিয়েছিলেন যে এই ভ্যারিয়েন্ট আক্রান্তদের উপসর্গ মৃদু। আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনও পড়ছে না।
ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতে যে ৩৩ জনের মধ্যে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তাদের তেমন কোনো জটিলতা নেই বলে দেশটির স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। অমিক্রনের রোগীদের ক্ষেত্রে দুর্বল ভাব এবং গা ও মাথা ব্যথা উপসর্গই দেখা যাচ্ছে। তাদের অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ দেখা যায়নি, যেটা ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা গিয়েছিল। অমিক্রন বিশ্বে এখন অবধি কারো মৃত্যুর নিশ্চিত খবরও পাওয়া যায়নি। সূত্র পার্স টুডে। নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি ডাক্তার মুরাদ। নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি ডাক্তার মুরাদ হাসান। সদ্য বিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে অবশেষে দেশে আসার প্রস্তুতি নিয়েছেন। একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে দেশে ফিরেছেন সকাল 7টা 56 ফ্লাইটে। এমন খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু বিমানবন্দরের একটি সূত্র যুগান্তরকে নিশ্চিত করেন নির্ধারিত বিমানটি ল্যান্ড করলেও এই ফ্লাইটে ডাক্তার মুরাদ হাসান আসেননি। এর আগে একাধিক সূত্র জানা যায় ডাক্তার মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর 1:30টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তাকে জানানো হয় তার সেই দেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়। ডাক্তার মুরাদ হাসান দুবাই ফিরে সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন, তবে ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশ্যে প্লেনের একটি টিকিট কেটেছেন। ডাক্তার মুরাদ হাসান 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 9 ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে তিনি কূটনৈতিক পাসপোর্টে ঢাকা ত্যাগ করেন। জানা যায় নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ও কয়েকটি অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় ডাক্তার মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়। সূত্র যুগান্তর। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ বিস্মিত বিএনপি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের একটি বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। শনিবার রাতে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের দেওয়া ভিডিও বক্তব্য বিএনপির গোচরীভূত হয়েছে। বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার সম্পর্কে তার মূল্যায়ন ও মন্তব্যে গণতন্ত্রকামী দেশবাসীর মতো আমরাও ক্ষুব্ধ ও বিস্মিত। রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমির স্বাধীনতার মূল চেতনা হলো গণতন্ত্র, সাম্য, মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার। জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতাসীন গণবিরোধী এই অবৈধ সরকার গোটা দেশবাসীকে এসব অধিকার থেকে লাগাতারভাবে যখন বঞ্চিত করে চলছে, দেশের জনগণ যখন তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সোচ্চার, বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণতান্ত্রিক মহল ও মানবাধিকার সংগঠনগুলো যখন লাগাতারভাবে এই সরকারকে হুঁশিয়ারি বার্তা দিয়ে চলছে, ঠিক তখন চীনের পক্ষ থেকে বাংলাদেশ ও বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকারের পক্ষে দেওয়া এই বাস্তবতা বিবর্জিত বক্তব্য দেশের মানুষকে গভীরভাবে ক্ষুব্ধ ও আহত করেছে। বিবৃতিতে বলা হয়, বহু ত্যাগের বিনিময়ে আমরা জনগণের সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সংসদীয় সরকার ব্যবস্থা, জবাবদিহি ও বাকস্বাধীনতার মতো মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা করেছিলাম। নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ চর্চা করেছিল তাদের ভোটাধিকার। কিন্তু ক্ষমতাসীন এই অবৈধ সরকার তা ধ্বংস করে চলছে প্রতিনিয়ত। বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত, অর্জিত সংসদীয় সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও জবাবদিহি আদায়ের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্থায়ী প্রতিষ্ঠানিকরণের পথে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আজ সবচেয়ে বড় বাধা। সরকারের কর্তৃত্ববাদী এ আচরণের কারণে বাংলাদেশ রাষ্ট্রটি আজ একটি গণধিকৃত ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে।
সরকারের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, অবাধ নির্বাচন, গণতন্ত্র তথা জনমতকে সরকার এতটাই ভয় করে যে জবাবদিহিবিহীন অস্বচ্ছ ঋণের টাকায় উন্নয়নের নামে লোক দেখানো মেগা প্রকল্প সরকারের এখন একমাত্র স্লোগান, যা মূলত কর্তৃত্ববাদীদের দুর্নীতির উৎস। দেশের সংবিধান অনুযায়ী জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, কিন্তু গুম, হত্যা, মিথ্যা মামলা আর রাষ্ট্রীয় নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রের মালিক জনগণকেই আজ পরিণত করা হয়েছে অধিকারবিহীন অসহায় প্রজায়। রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে বিবৃতিতে বলা হয়, চীন আর নিজ দেশে কি ব্যবস্থা বহাল রাখবে তা একান্ত তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বাংলাদেশের জনগণ ঐতিহ্যগতভাবে অবাধ নির্বাচন ও প্রত্যক্ষ ভোটাধিকার চর্চার মাধ্যমে তাদের রাষ্ট্রীয় মালিকানা চর্চা করেছে ও করবে। কেননা প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগই হচ্ছে গণতন্ত্রের প্রাণ ও জনগণের ক্ষমতা চর্চার একমাত্র মাধ্যম, যার মাধ্যমে রাষ্ট্র জনগণের কাছে জবাবদিহিতে আবদ্ধ থাকে। এটাই জাতিসংঘ ও আন্তর্জাতিক স্বীকৃত গণতন্ত্র চর্চার সর্বজনীন পন্থা। তাই গণপ্রজাতন্ত্রী চীনের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দেশবাসীর প্রত্যাশা অবাধ নির্বাচন, মানবাধিকার তথা গণতন্ত্রের স্বার্থে ও দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের বন্ধুত্বের স্বার্থে গণবিরোধী ও গণবিচ্ছিন্ন জবরদস্তিমূলক এই অবৈধ সরকার নয়। দেশের প্রকৃত মালিক জনগণের পাশেই তারা সবসময় দাঁড়াবেন। প্রসঙ্গত, ঢাকায় চীন দূতাবাসের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া এক ভিডিও বার্তায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত গণতন্ত্র শীর্ষ সম্মেলন নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, বাংলাদেশ সহ বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী সম্মেলনে অংশগ্রহণকারী দেশের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার প্রশ্ন রয়েছে, গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার যোগ্যতা যুক্তরাষ্ট্র রাখে কি না। লি জিমিং আরও বলেন, বাংলাদেশ অর্থসামাজিক উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। যে দেশে একটি সরকারের যখন ব্যাপক জনসমর্থন রয়েছে, তখন তা যদি গণতন্ত্র হিসাবে স্বীকৃতি না হয়, তাহলে হয়তো গণতন্ত্রের সংজ্ঞাটি পুনর্মূল্যায়ন করার অথবা এই সংজ্ঞার পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। সূত্র প্রথম আলো।